মার্চ মাসে ইউএস প্যাসিফিক কমান্ডের থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল এলেন, উনি দেখা করলেন জেনারেল ওয়াকারের সঙ্গে। তার আগে, ওনার আসার আগে একটি অ্যাডভান্স টিম এসেছিল আমেরিকার থেকে, আর্মি অফিসার্সদের। তারা বাংলাদেশ আর্মি ডিরেক্টরেট অফ অপারেশনস এন্ড প্ল্যানিং এর সঙ্গে তারা বৈঠক করেছিলেন। তো এগুলো তো নিশ্চয়ই ত্রাণ পৌঁছানোর জন্য করা হয়নি। নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনিও বলছেন যে পার্বত্য চট্টগ্রাম ও রাখাইনে খ্রিস্টান রাষ্ট্র করতে চক্রান্ত চলছে, যেই কথাটা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতেন। এবং মে মাসের 11 তারিখে জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অফিসিয়াল ভিজিটের জন্য যাওয়ার ছিল আর কি, সেটা ক্যান্সেল করিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস। তারপরে ঘটতে শুরু করলো একের পর এক ইভেন্ট। যে প্রফেসর ইউনূসের যে পজিশনটা এখন হবে, সেটা কিন্তু স্লাইট কনফ্রন্টেশনাল জায়গায় কিন্তু থাকবে। এটা কার সাথে? ওনারাও ছাড়বেন না। আর মানে এই জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। আপনি কিভাবে, আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক? তার ভিত্তিতেই কিন্তু উনি নাগরিকত্ব পেয়েছেন ওখানে যাওয়ার পরে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। এটা একটা গ্রুপ আর্মির মধ্যে আছে যারা চায় যে এই যে রাখাইনে যে বর্ডারটা, বাংলাদেশ আর মিয়ানমারের যে বর্ডারটা, সেটা একটা মিলিটারি অপারেশনাল জোন হোক। আর আরেক দল সেটা চাচ্ছে না। আপনার যে সোর্স কি সেনাবাহিনী? কোনটা প্রবলেম যেটা অলরেডি দেখা দিয়েছে, সেটা হচ্ছে মিস্টার খলিলুর রহমান আর আর্মি চিফের মধ্যে। একবার দুইবার না, কতবার যে তারা বলেছে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের কথা, সেটি যুক্তরাষ্ট্র আর বলছে না। অন্যদিকে ভারত তখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতো না, এখন ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। মানে উল্টে গেল কেন অবস্থান? বাংলাদেশে ইলেকশন ডিসেম্বরে হবে, না জানুয়ারিতে হবে, না পরে হবে, না আদৌ হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে অনলি অন ওয়ান ফ্যাক্টর। সেটা হচ্ছে আমেরিকান চাপটা কিরকম থাকে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। নো ব্লাডি করিডোর বিজনেস। অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যে কি করিডোর প্রজেক্টে ফুল স্টপ আসবে? বাংলাদেশ থেকে রাখাইনে করিডোরে ভারতের সুবিধা অসুবিধা কি? ভূ রাজনৈতিক সমীকরণে ভারতের তৎপরতা এখানে কেমন? কেন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বিশেষত সেনাবাহিনীকে নিয়ে এত আগ্রহ বা গুরুত্ব? তাদের সংবাদের কোনটি তথ্য আর কোনটি গুজব? কিভাবে বুঝবো আমরা? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বিশিষ্ট ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, যার সাংবাদিকতার অন্যতম বিষয়বস্তু বাংলাদেশ। চন্দন নন্দী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স এর আয়োজনে। আপনার কাছ থেকে শুরু করি, যেটা দিয়ে শুরু করি যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে অনেক তথ্য, খবর, গুজব প্রচারিত হয়। আপনি বিশেষ করে অনেক কাজ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেক বিষয় নিয়ে। আমি আসলে প্রথমে একটু এই জিনিসটা বুঝতে চাই যে আমাদের মানে অন্য একটি দেশ বা প্রতিবেশী দেশ হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিষয়ে কি কোনো বিশেষ গুরুত্ব বা বিশেষ আগ্রহ কাজ করে ভারতীয় মিডিয়ার? থ্যাংক ইউ শারমিন। আমার মনে হয় যে এখানে একটা প্রাইমারি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশটা কিন্তু খুব এপিসোডিক ভাবে ইন্ডিয়ান মিডিয়ার কাছে আসে আর কি, বা ইন্ডিয়ান মিডিয়া খুব এপিসোডিক ভাবে সেটাকে ফোকাস করে, খণ্ড খণ্ড হিসেবে আর কি, যখন কিছু ঘটছে তখন। আর ইন্ডিয়ান মিডিয়াতে আমার মনে হয় যে ব্যাপারটাকে একটা তাৎক্ষণিক ভাবে দেখা হয়, এখন ঘটছে সেজন্য এটার উপরে ফোকাস করা যাক আর কি। তাছাড়া কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার ওই ধরনের কোনো বাংলাদেশকে কভার করা আর কি, অ্যাজ এন ইম্পর্টেন্ট কান্ট্রি, সেই ফোকাসটা বোধহয় তাদের থাকে না। অ্যাজ এ রেজাল্ট, যখন কিছু ঘটতে থাকে বাংলাদেশে, যেটাকে তারা ইন্টারেস্টিং মনে করে, তখন নানান ধরনের স্টোরি হয়। আমাদের নিশ্চয়ই খেয়াল আছে, 2 মাস আগে বাংলাদেশ ইন্ডিয়ান মিডিয়াতে ছোট বড় সব মিলিয়ে বাংলাদেশ আর্মিতে কু হয়েছে, সেই জিনিসগুলো আর কি, বা কুয়ের অ্যাটেম্পট হয়েছে, সেটা ফোকাস করা হয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট। এটা তাই হয় যে ওই সময় খুব ইন্সপায়ার্ড স্টোরিজ করা হয়, বা ইন্সপায়ার্ড মানে যেটাকে আমরা জার্নালিস্টিক টার্মসে বলি প্লান্টেড স্টোরিজ করা হয় আর কি। তো সেটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে
যে রিসার্চ করা বা যেই ধরনের ফোকাস করার জন্য যেই ধরনের ইনডেপথ স্টাডি করা বা লোকজনদের চেনা, সোর্সেস, স্ট্রং সোর্সেস হওয়া, সেই জিনিসগুলো থাকে না। আর অনেকটাই হয় অনেক ধরনের গুজবের থেকে আর কি। এখন তো ট্রিমেন্ডাস লেভেলস অফ গুজব জি। চলছে এই আজকের যে দিনেও, গুজব, অ্যাজ অফ গুঞ্জন বা অ্যাজ উই টক আগ্রহের টুডে। জায়গা যেটা আমিও জিজ্ঞাসা করছিলাম, আপনি ব্যাখ্যা করছিলেন। এই বিষয়টা কি আপনাদের প্রতিবেশী সব দেশ সম্পর্কেই হয় নাকি বাংলাদেশ নিয়ে একটু বিশেষভাবে চর্চিত হয়? আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের চোখে আমার মনে বাংলাদেশের হয় খবরই বেশি পড়ে। না, আমরা যেমনি তখন দেখলাম এই যে ইন্ডিয়া পাকিস্তান ইস্যু হলো পেহেলগাম নিয়ে, ওই সময় কিন্তু ট্রিমেন্ডাস লেভেলস অফ গুজবের ওটা তো ধরেন একদম ভারতের, চলেছিল। বিশেষভাবে ভারতের সম্পৃক্ততার জায়গা বা ভারতের ইন্টারেস্টের জায়গা আছে। রাইট, কিন্তু এই যে ধরেন রাইট। বাংলাদেশের সেনাবাহিনীতে কি হচ্ছে, কু হচ্ছে কখন, বা কে কি বলছেন, কে কিভাবে আসলেন, কার কি জাতীয়তা, এই বিষয়গুলো নিয়ে মানে এরকম ভাবে কি পাকিস্তান বা যদি বলি নেপাল, মিয়ানমার, এই যে আপনাদের আরো যে প্রতিবেশী না, দেশগুলো আছে তাদের নিয়ে করেন? না, না, সেটা হয় না কিন্তু। হুম। অনেকটা শ্রীলঙ্কা যেরকম, মানে শ্রীলঙ্কাতেও কিন্তু একটা জিওপলিটিক্যাল টানাটানির মধ্যে শ্রীলঙ্কাও পড়ে মাঝে মাঝে। বাট সেটা হয় হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর পাশে রইলো চায়না। সেখানে কিন্তু গুজবের ব্যাপারটা অনেক কমে যায়, বিকজ চায়না ইজ ইনভলভ। হুম। আর বাট বাংলাদেশে যেটা হয় হচ্ছে, বাংলাদেশে কিছুটা হয় কেন কিনা ইদানিং দেখা গেছে বা কিছুটা সত্যিও যে পাকিস্তানি ইনফ্লুয়েন্স কিছুটা বেড়েছে বাংলাদেশে অগস্ট 5, 2024-এর পর। তো সেটাকে কেন্দ্র করে আর কি ওইভাবে প্রজেক্ট করা যে এখানে পাকিস্তানিদের ইনফ্লুয়েন্স অনেক বেড়ে গেছে, সেটাকে অতিরঞ্জিত ভাবে আর কি প্রেজেন্ট করা, সেই জিনিসটা টেন্ডেন্সি থাকে বিকজ একটা পাকিস্তান অ্যাঙ্গেল আছে বলে। জি। আর আরেকটা হয় হচ্ছে যেটা আমাদের মেনে নিতে হবে, যে এটা একটা কমিউনাল অ্যাঙ্গেল সার্ভ করে, বিকজ হুম। বাংলাদেশ ইজ এ মেজরিটি মুসলিম মেজরিটি কান্ট্রি। ওখানে এই জিনিসগুলো হওয়া মানে সেটাকে এখানকার মিডিয়ারা আর কি স্লাইট একটা কমিউনাল লেন্স দিয়ে দেখে আর কি। আরেকটা রিজন হচ্ছে যে সেটা কিছুটা ইন্টারনাল টু বাংলাদেশ আমার মনে হয়। আর্মি এখনো একটা বড় ইনস্টিটিউশন যেটা আর কি এক্সট্রিমলি পাওয়ারফুল, এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল। মানে আর্মি অনেক রেসপেক্ট কমান্ড করে বাংলাদেশিদের মধ্যে। তো যেই মাত্র আর্মির অ্যাঙ্গেলটা চলে আসে, ওটাকে আর কি এক্সপ্লেন করতে গিয়ে বা বলতে গিয়ে তারা হয়তো একটা মাত্রা বাইরে চলে যায়, বা তাদের ধরুন সোর্সেস যদি ঠিকঠাক সোর্সেস না থাকে, তখন আর কি ওরা মানে রিসর্ট করে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ধরনের গুজব ছড়ায় সেগুলোকে নিয়ে। জি। আমি এই ফলো গুজব, করছিলাম গুঞ্জন, খুব। তথ্য অপতথ্যের ভিড়ে আসলে একটু মানে কনফিউশন তৈরি হয়ে যায় যে কোনটা, কারণ মানে ভারতীয় গণমাধ্যমে এমন তথ্য আসে যেগুলো বাংলাদেশি গণমাধ্যমে আসেও না। এখন কোনটা যে মানুষ বিশ্বাস করবে আর কোনটাকে গুজব মনে করবে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি একটু এটা কি আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি, আপনি আসলে বিশেষ করে আপনি অনেক তথ্য সমৃদ্ধ লেখা লেখেন, আপনি নর্থ ইস্ট নিউজ আমি ফলো করি, সেখানে আপনি যে লেখেন আপনারা আসলে এই তথ্যটা কিভাবে আপনারা সংগ্রহ করেন? যদি আমরা একটু গুজব থেকে তথ্যকে আলাদা করতে চাই, আমরা কিভাবে এটাকে করবো? দেখুন, একটা হচ্ছে যে ওই যে বললাম যে নানান লেভেলের সোর্সেস থাকা, এটা হচ্ছে পুরো ব্রেড এন্ড বাটার জার্নালিজম যেটাকে আমরা বলি। আপনার যে সোর্স কি সেনাবাহিনী? কোনো কোনো আমি তো তা বলতে পারবো না সেটা যে শুধু সেনাবাহিনী, সেটাই সেখানেই যাচ্ছিলাম। যে নানান লেভেলের সোর্স থাকলে কনফার্মেশন গুলো আর রিকনফার্ম করার যে অপরচুনিটিটা থাকে আর কি, সেটা বেড়ে যায়। মানে আজকেই হলো, আমি একটা স্টোরি লিখলাম মানে খুবই কনফার্ম সোর্সেস থেকে, কিন্তু যখন আমি অফিসিয়ালি একটা রিয়াকশন নিতে গেলাম একটি পার্টিকুলার অর্গানাইজেশনের থেকে, তখন আমি শুনলাম, মানে সে যার সঙ্গে আমি কথা বললাম সে বললো না এরম হয়নি। তখন ইমিডিয়েটলি আমরা কি করলাম যে মানে আমরাই এটা জার্নালিস্টিক একটা এডিটোরিয়াল ডিসিশন নিলাম যে না, এটা এগোবো না, এটা যদিও বা আমরা জানি সত্যি, হুম। এটা করলে একটা আননেসেসারি বিতর্ক হবে। তো তার মধ্যে থেকে না গিয়ে তখন ওটাকে প্লে আপ না করাটাই বেটার, তাই না? তাতে যদি অন্য ধরনের রিয়াকশন হয় বা অন্য ধরনের প্রতিক্রিয়া হয় আর কি বাংলাদেশে, তো উই থট দ্যাট ইট ওয়াজ বেটার টু আর্ন অন দ্য সাইড অফ কশন। হুম। তো এই ধরনের জার্নালিস্টিক ডিসক্রিশন আমার মনে হয় মাঝে মাঝে ইউজ করাটা ভালো। জি, কেন কিনা নিশ্চয়ই। ভুল তথ্য দেওয়া বা আনসার্টেন তথ্য দেওয়া
বা তার চেয়ে তথ্য যে না দেয়া জিনিসটা নিশ্চয়ই ভালো, ভুল বা অপতথ্য দেওয়ার চেয়ে। নিশ্চয়ই চন্দন, নিশ্চয়ই আমি একটু এটা জিজ্ঞাসা করি, যেহেতু আপনি বিশেষ করে সেনাবাহিনী নিয়ে অনেক খবর মানে খোঁজ রাখেন, আপনার সোর্স আছে, কথা বলেন, লেখেন, আপনি একটু নিশ্চয়ই পর্যালোচনা করেছেন অফিসে, মানে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান, এটা নিয়েও অনেক কথা হয়েছে। আপনি আসলে এই বক্তব্যে গুরুত্বপূর্ণ কোন কোন দিকটা বিশেষভাবে উল্লেখ করার মতো খুঁজে পান? আমার মনে হয় দুটো তিনটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি একটা তো হচ্ছে যে যেটা জিওপলিটিক্যাল পয়েন্ট আর কি, সেটা হচ্ছে নো হিউম্যানিটেরিয়ান করিডোর বা নো করিডোর আর কি। তো সেটা হচ্ছে আমার জন্য খুবই সিম্পল একটা জাজমেন্টে আসা যায় যে এটাই লিডস পয়েন্ট হওয়া উচিত স্টোরি। তারপরে আসছে হচ্ছে যে উনি অ্যাড্রেস করছেন ডোমেস্টিক পলিটিক্যাল কিছু কনস্টিটুয়েন্সিকে বা কিছু পয়েন্টস এর ওপরে। তো আমার মনে হয় ওই তিন চারটে পয়েন্ট যেগুলো আমার আর এটা আমি কিন্তু ওই দিন নানান সোর্সেসদের থেকে প্রায় মোটামুটি একই ধরনের ভেরিয়েশনের বা ওয়ার্ডস এর ভেরিয়েশনে এই ইনপুটস গুলো পেয়েছিলাম। সেজন্য আমার মনে হয়নি যে এর মধ্যে কোনো ধরনের প্লান্টেড কোনো ব্যাপার থাকবে, কেন কিনা তারপরে পরেই কিন্তু এটা যখন সেনাবাহিনীর একটা অনুষ্ঠান ছিল, সেইখানে ধরুন কোনো ধরনের ভুল তথ্য দিলে কিন্তু আইএসপিআর এর থেকে সার্টেনলি হুম রিয়াকশন হুম হুম আসতো, লিখিত বা অন্তত মৌখিক ভাবে, যে না এই তথ্যটা আপনারা ঠিক হুম লেখেননি। তো চার পাঁচটা পয়েন্ট, একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর হুম নিয়ে পুরোপুরি না বলে দেওয়া হুম যে কোনো করিডোর হবে না। আর সেকেন্ড পয়েন্ট যেটা আমার মনে হয়েছিল খুব ইম্পর্টেন্ট, যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিয়ে দেওয়া আর কি। আম, এই দুটো পয়েন্টই আমার মনে হয়েছিল মেইন জিনিস। আর থার্ড পয়েন্ট যেটা মনে হয়েছিল আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস বাংলাদেশে টলারেট করবে না আর কি আর্মি। তো এখন আমাদের দেখতে হবে যে সেই জায়গাটায় কি বাংলাদেশ এগোচ্ছে। জি, আমি একটু আপনি আমরা যে গতকাল পয়েন্টগুলো যে উল্লেখ করছেন প্রথম দ্বিতীয় মানে এইভাবে করে উল্লেখ করে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আপনি বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে করিডোর। হ্যাঁ, তিনি বলেছেন নো করিডোর বিজনেস বা করিডোর হবে না, কিন্তু আহ, আপনার লেখাতেও আমরা দেখেছি বা বিভিন্ন আলোচনায় আমরা জানি যে ইতোমধ্যেই জাতিসংঘ সাথে কথা হয়েছে, সরকারের সেনাপ্রধানের কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটদের সাথে কথা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেনাপ্রধানের সাথে কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের কথা হয়েছে। আপনি বলেছেন আপনার তথ্যে যে হেভি কার্গো গেছে রাখাইনে, সেখানে 4 জন এয়ারফোর্সের সিনিয়র কর্মকর্তারা এসেছেন, বাংলাদেশে বৈঠক করেছেন, মানে একটা প্রক্রিয়াও, মানে আলোচনা বা একটা বড় অংশ চলছেও। এখন যখন এই অবস্থায় এসে যখন সেনাপ্রধান বলছেন নো করিডোর বিজনেস, তার মানে কি থেমে গেল? তার মানে কি নিশ্চিত যে করিডোর হচ্ছে না? আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় যে করিডোরের মধ্যে না গিয়ে, করিডোরটা একটা মানে যেটাকে আমরা বলবো লেট আস নট গেটস বগ ডাউন বাই দিস ওয়ার্ড কল্ড করিডোর। জিওপলিটিক্যাল সিচুয়েশনটা এমন জায়গায় এসেছে যেখানে আচ্ছা করিডোরের ইমপ্লিকেশনস কিন্তু অনেক বেশি আর কি। শুধু যে বাংলাদেশের সভারেন্টি বা সার্বভৌমত্বের উপর ইম্প্যাক্ট করবে তা না, এটার সঙ্গে অন্যান্য অনেক কিছু জড়িত আছে। রোহিঙ্গা ইস্যু জড়িত আছে। তারপরে যেটা মিস্টার খলিলুর রহমান, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের, উনি নানান সময় নানান স্ট্যান্ড চেঞ্জ করেছেন। প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোরটা বলা হয়েছিল রোহিঙ্গিয়া রিপ্যাট্রিয়েশনের সঙ্গে জড়িত, তারপরে সেটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে রাখাইনে দুর্ভিক্ষ হচ্ছে, সেই জন্য বাংলাদেশের থেকে ত্রাণ পাঠানোর একটা করিডোর হিসেবে রাখাইনের মানুষের কাছে আমরা এটা পৌঁছবো। রাখাইনের মানুষের কাছে যদি পৌঁছতে হয় ত্রাণ, সেটা 5 মাস আগেও তো একই সিচুয়েশন ছিল রাখাইনে, তখন কেন হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা উঠলো না? এখন কেন হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা উঠছে? আর রোহিঙ্গাদের থেকে শিফট করে হঠাৎ এমন কি মেটেরিয়াল চেঞ্জ বাংলাদেশের সরকার দেখতে পেয়েছে রাখাইনে, যে দরদ ফুটে বেরোচ্ছে আর কি, যে এখনই পাঠাতে হবে ত্রাণ। ত্রাণ নানান ভাবে বাংলাদেশে ইনফর্মালি কিন্তু বর্ডারে একটা গ্রে মার্কেট বরাবর বহু বছর ধরে চলছে। সেই ধরনের গ্রে মার্কেট কিন্তু ইন্ডিয়া আর মিয়ানমারের যে বর্ডার আছে সেখানেও চলে। সেখানে ইন্ডিয়ার থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুয়েল যায়, পেট্রোল ডিজেল যায়, প্রত্যেক দিন যায়, ট্রাকে ট্রাকে যায়।
বহু পরিমাণে ওষুধ যায়, আর ফার্টিলাইজার যায়, আর সিডস যায়, বীজ যায়। এখন এগুলো এগুলো কি ইন্ডিকেট করে যে ওখানে স্টারভেশন চলছে বা ফ্যামিন লাইক কন্ডিশনস চলছে? সেটা ঠিক না। ফ্যামিন লাইক কন্ডিশনস আর স্টারভেশন এর রেফারেন্সটা আমরা পেয়েছি নভেম্বর 2024-এ একটা ইউএনডিপির রিপোর্টে। সেটাকে নানান ভাবে কিন্তু ইউজ করা হয়েছে আর কি, যে রাখাইনে কিভাবে হিউম্যানিটেরিয়ান এড পৌঁছানো যেতে পারে। আর সেটাই কিন্তু, ওইটারই রেফারেন্স কিন্তু মিস্টার খলিলুর রহমান নিজের বক্তব্যে দিয়েছিলেন যখন উনি স্ট্যান্ড চেঞ্জ করলেন। তো ইট কামস ব্যাক টু দ্য সেম পয়েন্ট। তাহলে উনি অন রেকর্ড বলেছেন যে আরাকান আর্মির সঙ্গে আমরা কথা বলছি। আরাকান আর্মির সঙ্গে তাহলে আমরা কি নিয়ে কথা বলছি? ত্রাণ পৌঁছানো নিয়ে কথা বলছি, নাকি আরাকান আর্মিকে তাদের যে অপারেশন, মিলিটারি অপারেশন হবে সেটা নিয়ে কথা বলছি? যদি মিলিটারি অপারেশন নিয়েই কথা বলার বিষয়টাই যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে সেটা ডেফিনেটলি মিলে যাচ্ছে যখন মার্চ মাসে ইউএস প্যাসিফিক কমান্ডের থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল এলেন, উনি দেখা করলেন জেনারেল ওয়াকারের সঙ্গে। তার আগে, ওনার আসার আগে একটি অ্যাডভান্স টিম এসেছিল আমেরিকার থেকে, আর্মি অফিসার্সদের। তারা বাংলাদেশ আর্মি ডিরেক্টরেট অফ অপারেশনস আর প্ল্যানিং এর সঙ্গে তারা বৈঠক করেছিলেন। তো এগুলো তো নিশ্চয়ই ত্রাণ পৌঁছানোর জন্য করা হয়নি। তারা তো এসেছিলেন সার্টেনলি রাখাইনে যা হওয়ার কথা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই জিনিসগুলো বোঝা গেছে আর কি। মিস্টার খলিলুর রহমান নানান ভাবে কন্ট্রাডিক্টরি কথা বলেছেন হিউম্যানিটেরিয়ান করিডোরকে যুক্ত করে আর কি। তারপরে এখন যেটা শোনা যাচ্ছে, উনি যেদিন প্রেস কনফারেন্স করলেন দুদিন আগে, উনি বললেন এইড চ্যানেল আর কি। এইড চ্যানেল হচ্ছে নতুন নাম, মানে এটা হলো হয়তো একটু একটু লেস কন্ট্রোভার্সিয়াল শোনায় আর কি, কিন্তু অবজেক্টিভটা সেটাই। অবজেক্টিভটা কিন্তু কোনোভাবেই থামেনি বা থামবে আমার যা মনে হয়। অবজেক্টিভটা ওটাই হবে, আরাকান আর্মিকে কিভাবে লজিস্টিক্স আর সাপ্লাই সাপোর্ট দেওয়া যায়। জি। তাহলে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে সেই উদ্দেশ্যটা, সেটা লজিস্টিক সাপোর্ট দেওয়া আরাকান আর্মিকে বা সামরিক একটা উদ্দেশ্যের কথা আপনি বলছেন। এখন যখন আমাদের সেনাপ্রধান বলছে নো করিডোর বিজনেস, তার মানে কি এখানে কোনো ফুল স্টপ হলো, নাকি এটা চলমানই থাকবে? সরকারের পক্ষ থেকে আগ্রহের বিষয়টা আমরা জানতে পারি, যদি খলিলুর রহমানের কথা বলছিলেন নিরাপত্তা উপদেষ্টা, তার অবস্থানটাও যদি জানি, তো এখন কি মনে হচ্ছে, ফুল স্টপ হলো নাকি চলবে? আমার মনে হয় যে ফুল স্টপ হওয়াটা ডিফিকাল্ট। জিওপলিটিক্যাল প্রেশার গুলো এত বেশি হয়ে যাবে যে এখানে আমার মনে হয় যে সেনাপ্রধান বোধহয় হয়তো একটু প্লেইং টু দ্য গ্যালারিজ করেছেন আর কি, যেটাকে আমরা বলি যে ডোমেস্টিক যে কনস্টিটুয়েন্সি আছে সেটাকে অ্যাড্রেস করে বলেছেন। বাট আমরা এটাও জানি যে সেনাপ্রধানের মধ্যে আর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার আছেন আর্ম ফোর্সেস ডিভিশনের, ওনার দুজনের মধ্যে মতবিরোধ আছে আর কি এই হিউম্যানিটেরিয়ান করিডোরটাকে নিয়ে আর কি। একটা ফাইন ডিফারেন্স অফ ওপিনিয়ন যেটাকে আমরা বলতে পারি, খুবই সূক্ষ্ম। আহ, 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 যেটা ডিফারেন্স অফ অপিনিয়নটা কেমন? মানে আর্মির কেউ চাচ্ছেন করিডোর হোক, সেনাপ্রধান চাচ্ছেন না করিডোর হোক, না মানে মোর দেন করিডোর, যেটা একটা গ্রুপ আর্মির মধ্যে আছে যারা চায় যে এই যে রাখাইনে যে বর্ডারটা, বাংলাদেশ আর মিয়ানমারের যে বর্ডারটা, সেটা একটা মিলিটারি অপারেশনাল জোন হোক। আর আরেক দল সেটা চাচ্ছে না। মিলিটারি অপারেশনাল জোন মানে কমপ্লিটলি মিলিটারাইজড হবে, আর্মি উইল বি ইন কন্ট্রোল অফ দি বর্ডার, বিজিবি থাকবে কিন্তু বিজিপি উইল বিকাম দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তারপরে তার সঙ্গে যে আরো সরঞ্জাম যেটা লাগে আর কি একটা সিকিউরিটাইজড বর্ডার করতে, যে প্রপোজালস গুলো বা যে ধরনের কথাবার্তাগুলো শোনা যাচ্ছিল যে অনেক বেশি সার্ভেলেন্স বাড়িয়ে দেওয়া হবে আর কি ওখানে নানান ধরনের অপারেশনাল পারপাসের জন্য, সেইটা একটা ভিউ। আরেকটা ভিউ যেটা আমার মনে হয় অনেকেই আইডেন্টিফাই করছেন জেনারেল ওয়াকারুজ্জামানের স্ট্যান্ডের সঙ্গে, যে এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হলে বা রাখাইনের সঙ্গে বাংলাদেশ আর্মি যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা জিওপলিটিক্যাল একটা ইস্যু তৈরি হয়ে যাবে। সেই জিওপলিটিক্স এর সঙ্গে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ আছে, সেখানে তখন বাংলাদেশকে কিন্তু দেখতে হবে যে চায়নার সঙ্গে কি ধরনের সম্পর্ক তখন হয় আর কি। শুধু চায়না না,
সেখানে মিয়ানমার ইনভলভ হয়ে যাবে, সেখানে রাশিয়া ইনভলভ হয়ে যাবে, সেখানে ইন্ডিয়াও থাকবে একটা পার্টিকুলার জায়গায়, বিকজ ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে রাখাইন স্টেটে। তো এই এই যে একটা জটিল জিওপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে, আমার মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার ওই দিকটাতেই কিন্তু পয়েন্ট করছেন। কিন্তু তার মানে এই না যে ওনার মধ্যে সেই ধরনের ক্ষমতা আছে বা বাংলাদেশ আর্মির মধ্যে সেই ধরনের ক্ষমতা আছে। এই যে জিওপলিটিক্যাল প্রেশারটা আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে, সেটাকে উইথস্ট্যান্ড করার মতন শক্তি বাংলাদেশ আর্মির কাছে আমাকে একটু আছে বুঝিয়ে কিনা বলবেন চন্দ্রদত্ত, সেটা আমাদের দেখতে প্রেশারটা হবে। কিভাবে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে জিও পলিটিক্যাল প্রেশারের কথা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে, কিভাবে কিভাবে এই প্রেশারটা আসবে বাংলাদেশের উপরে, কিভাবে আসবে? আমার মনে হয় এটা নানান ভাবে আসতে পারে। একটা তো খুবই অবভিয়াস যে এটা রেফারেন্স আমরা আগেও পেয়েছি, বা এই রেফারেন্স আগেও দিয়েছি যে বাংলাদেশ একটা সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ আর্মির লোকজন আর পুলিশের লোকজন দেয় ইউএন পিস কিপিং এর জন্য। সেটার উপর সেটা হয়তো ইউজ করা হতে পারে। একটা জিনিসে সেই চাপটা হয়তো কমেছে, কেন কিনা যেটা আমরা সবাই জানি, সবাই দেখছি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার এক্সট্রিমলি প্রো আমেরিকান একটা স্ট্যান্ড নিয়েছে এই ব্যাপারে। আর সেটা আমরা ওই হিউম্যানিটেরিয়ান করিডোরের যে মিস্টার খলিলুর রহমান যে প্রপোজালটা দিয়েছিলেন আর কি, তার থেকেই বোঝা যায় যে ইউনুস সরকার আর কি, মোহাম্মদ ইউনুসের সরকার চায় যে এটা দিতে। আর এটা যদি ফুলফিল না করতে পারে তাহলে কি ধরনের প্রবলেমে পড়তে পারে। একটা আমি বললাম ইউএন এর ব্যাপারটা আছে, সেকেন্ড হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে যে চাপটা আসতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের ওই যে জিএসপি নিয়ে একটা পজিশন যেটা আছে বা যে ইস্যুটা আছে, সেটা আবার হয়তো প্লে আপ হয়ে যেতে পারে। তো এই দু তিনটে পয়েন্টের উপরে বাংলাদেশের উপরে চাপ আসতে পারে। যেটা বলছিলেন যে ইউএন বাট পিসকিপিং এখন মিশন বন্ধ করার চাপ বা সেই যে চাপটা, সেটার কথা জাতিসংঘ আগেও বলেছিল যখন জুলাই আগস্টের বিপ্লব হয়। পরে যখন ভলকার তুর্কের কথা আমরা শুনলাম, তিনি বলেছেন স্পষ্টভাবে, এবং সেই প্রতিবেদনেও আছে যে সেনাবাহিনীকে এই বিষয়টি নিয়ে একটা চাপ দেওয়া হয়েছে, তারপরে সেনাবাহিনীর একটা অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, সেটা তিনি উল্লেখ করছেন। মানে এই একটা টোপ দিয়ে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা যায়, বাংলাদেশের সেনাবাহিনীকে, এরকম একটা অবজারভেশন কি আপনার? আমার মনে হয় যে তখন তো নিয়ন্ত্রণ করা গিয়েছিল। আর ওই এই যে বলকের সেনাবাহিনী তুর্কের কিন্তু যে সেটা স্বীকার করেনি, বাংলাদেশ সেনাবাহিনী বলে এরকম কিছু হয়নি। না, সেটা তো অবভিয়াসলি করবে আর কি। কেননা আমরা যদি গ্রাউন্ড সিচুয়েশনে যা দেখেছি ওই সময়, তখন কিন্তু সেনাবাহিনী এমন কোনো রোল প্লে করেনি যাতে কি এই যে আহ, 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 এই যে আন্দোলনটা হলো আর কি, সেটাকে ঠেকাবার জন্য ইন ফেভার অফ শেখ হাসিনা। বরঞ্চ আমরা এটা দেখেছি যে শেখ হাসিনাকে দিল্লিতে চলে যাওয়ার যে বন্দোবস্ত, সেটা কিন্তু মিস্টার জেনারেল ওয়াকার নিজে উদ্যোগ নিয়ে করেছিলেন। উনি প্রথম দিন 5ই আগস্টের পরে 3rd অগস্টে উনি কিন্তু নিজে একটা প্রেস কনফারেন্স অ্যাড্রেস করেছিলেন। আর কিছু বক্তব্য রেখেছিলেন, যাতে মনে হয়েছিল যে উনি চান যে এই স্টুডেন্টস মুভমেন্টটা সেই সময় সাকসিড করুক, আর একটা ইন্টারিম রেজিম পাওয়ারে আসুক আর কি। তার থেকে বোঝা গিয়েছিল যে যেই চাপটা ভলকের তুর্ক রেফার করেছিলেন সেটা হয়তো সত্যি। এখন আমাদের দেখতে হবে যে সেই একই চাপ একইভাবে অ্যাপ্লাই করবে কি না, করার অপরচুনিটি আছে। কিন্তু আমার মনে হয় সেই চাপটার থেকে কিন্তু অনেকটা এগিয়ে এসছে দুদিক থেকেই আর কি। এখন কিন্তু সেই চাপটা হয়তো ইউজ হবে না। জেনারেল ওয়াকার যাই বলুন, উনি হিউম্যানিটেরিয়ান করিডোরে নো ব্লাডি করিডোর হয়তো বলেছেন, কিন্তু ওই যে বললাম রেটরিক, কিছুটা প্লেইং টু দ্য গ্যালারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিয়ালিটিটাকে উনি হয়তো অ্যাভয়েড করতে পারবেন না। সেই রিয়ালিটিটা হয়তো কিন্তু এই রিয়েলিটিটাকে চাপ অ্যাভয়েড করতে থেকেই পারবেন আসবে। না বলে আপনি বিশ্লেষণ দিচ্ছেন। আমরা দেখছি সাথে সাথে রাজনৈতিক দলগুলোর একটা এই বিষয়ে অবস্থান হচ্ছে করিডোরটা না হবার পক্ষে, যেটি আসলে জেনারেল ওয়াকার যে অবস্থানে যাচ্ছেন। আপনি আপনার প্রতিবেদনে লিখছেন যে বিএনপি কে ব্রিফ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে এটার অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে বা ক্ষতিকর নেতিবাচক দিকগুলো বলা হচ্ছে।
সেক্ষেত্রে মানে এটি কি সেনাবাহিনীর প্রভাবে বিএনপি বলছে, নাকি বিএনপি নিজ থেকেই বলছে? আপনার এখানেও বিশ্লেষণ শুনবো, এবং রাজনৈতিক দলগুলো যদি এই অবস্থানে যায় যে সেনা প্রধান যেটি বলছেন নো করিডোর বিজনেস, একই অবস্থানে যদি যায়, তাহলে কি তারপরেও কি এটা করা সম্ভব হবে? আমার মনে হচ্ছে যে সম্ভব। করিডোরের ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছিল, যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছিল as far as মিস্টার খালিলুর রহমান ইজ কনসার্ন। তো সেটা হয়তো আর একটু বেটার হ্যান্ডলিং করা যেত আর কি। কিন্তু আমি যেটা বলছি যে বিএনপি যেই পজিশনটা নিয়েছে সেটা হলো পার্টলি, বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। তাকে কনফিডেন্সে নিতে পেরেছে আর্মি, আর বোঝাতে পেরেছে। সেটার মধ্যে কিন্তু একটা কৌশলগত ব্যাপারও থাকতে পারে আর্মির তরফ থেকে। তারা নিজেদের কিন্তু পলিটিক্যালি অনেকটা বেশি এই বিএনপির যে পলিটিক্যাল সাপোর্টটা দরকার ছিল সেটা কিন্তু পেয়েছে আর্মি। সেই জন্যে তার থেকে বোঝা যায় যে আর্মির যেই সেকশনটা এই হিউম্যানিটেরিয়ান করিডোরের সঙ্গে তাদের যা প্রবলেমটা আছে হিউম্যানিটেরিয়ান করিডোরের সঙ্গে, তার থেকে তারা ওই পলিটিক্যাল সাপোর্টটা পেয়েছে। এখন আবার এটার সঙ্গে জড়িত ব্যাপার হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান করিডোর হয়তো আর কথা বলা হবে না এটা নিয়ে, বা এই এক্সপ্রেশনটা, এই ফ্রেজটা হয়তো আর ইউজ করা হবে না। কিন্তু আসল যে ব্যাপারটা, যে মার্কিনী ইনভলভমেন্ট বাংলাদেশ আর্মিকে নিয়ে, আরাকানের আর্মির সঙ্গে একসঙ্গে কাজ করাটা, সেটা কি থেমে যাবে? সেটা আমাদের হয়তো দেখতে হবে আগামী দিনগুলোতে। বাকি রইল অন্যান্য দলগুলো। জামাত জামাতে ইসলামী কিন্তু করিডোরের পক্ষেই হয়তো একটা স্টেটমেন্ট দিয়েছে যতদূর আমার মনে হয়। আমি আলোচনার শুনলাম পক্ষে বলছে যে আলোচনা, রাজনৈতিক দলগুলোর আলোচনা করা উচিত, এরকম মানে আলোচনা ছাড়া সিদ্ধান্তের কথা কেউই বলেনি আসলে। কারেক্ট। তো ওইটাই আর কি। তো আমার মনে হয় যে এখানে এখনো ব্যাপারটা অনেকটা মার্কি আছে, এখনো অনেকটা মানে এমনকি ঘোলাটে আছে ইসলামিক ব্যাপারটা। দলগুলো অনেকেই করিডোরের বিপক্ষে বলছে যে এটি না করা, বা ইসলামিক দল, ইসলামিক বক্তা যারা ইনফ্লুয়েন্সিয়াল আছেন তারাও বলছেন। একটু এটা যায় যে আমেরিকান যে প্রভাবের কথা আপনি বলছেন, একটা জায়গায় একটা কনফ্লিক্ট এখনো রয়ে গেল, যেটা আসলে সামনের দিনে দেখতে হবে, যে ভূরাজনৈতিক চাপ বা যুক্তরাষ্ট্রের চাপ বনাম সেনাবাহিনীর অবস্থান বা রাজনৈতিক দলগুলোর অবস্থান, কোনটা আসলে সামনের দিকে গিয়ে টিকে যায় সেটা একটু দেখবার বিষয়। আপনি বলছিলেন এই যে আমেরিকান প্রভাব, সেটির কথা। সম্প্রতি আমাদের এই ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন বা তার আগের 18 কোটা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবস্থান রাখা নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনিও বলছেন যে পার্বত্য চট্টগ্রাম ও রাখাইন নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চক্রান্ত চলছে, যেই কথাটা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতেন। এবং তিনি বলতেন সাদা চামড়ারই কোনো একজন সাদা চামড়ারই এই প্রস্তাব যদি ঘাঁটি করতে দেওয়া হয় তাহলে ক্ষমতা থাকতে কোনো সমস্যা হবে না, বা সামনে ক্ষমতায় আসতেও কোনো সমস্যা হবে না। এখনো একই রকম কথা আসলে উচ্চারিত হচ্ছে। এটির কি কোনো আসলেই বাস্তবতা আছে? খ্রিস্টান রাষ্ট্র করার ব্যবস্থা, সেটি করলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন, এরকম বাস্তবতা কি আসলেই ছিল বা এখনো চলছে? দেখুন, এটা বাংলাদেশের এটা নিয়ে যে যে লেভেলের ডিসকাশন বাংলাদেশে হচ্ছে, ওই লেভেলের ডিসকাশন হয়তো ভারতে হচ্ছে না। কিন্তু ভারতেও ওই ধরনের ইনফ্লুয়েন্সেস দেখা যাচ্ছে। আমাদের এখানেও কিন্তু মিজোরাম বলে একটি রাজ্য আছে যেখানে প্রচুর পরিমাণে মানে চীন ফ্যামিলির লোকজনরা থাকে, দে আর খ্রিস্টান। এখানে নাগাল্যান্ডে অনেকগুলো ডিস্ট্রিক্টস আছে যেগুলো হচ্ছে খ্রিস্টান আর কি। আর আর ছোট ছোট কিছু অন্যান্য রাজ্যে আছে, মেঘালয়তেও আছে। তো এটা একটা বলা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আর কি, যেটা স্ট্রেট ভাবে বলতে গেলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র করতে চায়, এখান থেকে একটা খ্রিস্টান রাজ্য বার করে আনতে চায়। এখন ইট ইজ টু আর্লি, আমার মনে হয় টু আর্লি টু সে যে এই ধরনের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আছে কিনা। অনেকে বলতে চায় এটা করে ইন্ডিয়াকে উইক করে দেওয়া আর কি। তাহলে তো বাংলাদেশেও তাহলে এই ধরনের বাংলাদেশেও কিছু এরিয়াজ আছে যেখানে খ্রিস্টানসরা থাকে। তো বলা হচ্ছে যে মিয়ানমারের কিছু জায়গা, ইন্ডিয়ার কিছু জায়গা আর বাংলাদেশের কিছু জায়গা নিয়ে এই ধরনের একটা খ্রিস্টান রাজ্য হবে। আমার মনে হয় এটা এখনো হয়তো কনস্পিরেসি থিওরির
মধ্যেই আমি সেটাকে সেইভাবে দেখবো আর কি। হ্যাঁ, খোঁজ খবর নেওয়াটা একটা সাংবাদিকের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা থাকবে, কিন্তু কনভিনসিং এভিডেন্স সেই ধরনের জায়গায় যাওয়াতে মানে সেই জায়গাটা হয়তো এখনো এখনো আসেনি, আসেনি আপনি বলছেন যেখানে আমরা স্পষ্ট। জোর দিয়ে বলতে পারি। জি, রাইট। স্পষ্ট করিডোর নিয়ে কথা বলছিলাম। একটি কি আসলে ভারতের গণমাধ্যমে শুরুতে যেটি শুরু করলাম যে বেশ আগ্রহ বা বেশ খবর প্রচার করা হয়, এটি কি ভারতের স্বার্থের বিরোধী? ভারতের জন্য আসলে বিষয়টা কেমন, এই যে বাংলাদেশ দিয়ে যদি করিডোর হয়? তো কারণ আমরা জানি ভারতেরও আমাদের কানাডার প্রজেক্ট আছে। জি, বলবেন আপনি। রাইট, আমাদের গণমাধ্যমে বা আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিন্তু এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখন যা ঘটছে সেটা নিয়ে কোনো রিয়াকশন আমরা পাইনি আর কি। হ্যাঁ, এটা সত্যি যে কালাদান প্রজেক্ট, ভারতের কালাদান প্রজেক্ট, সেটা রাখাইন স্টেটেই আছে। রাখাইন স্টেট মানে এটা চীন স্টেট আর রাখাইন স্টেটকে মিলিয়ে, কেন না আরেকটি পালেওয়া বলে একটি জায়গা আছে, সেটাও পার্ট অফ দিস কালাদান প্রজেক্ট আর কি। তো এটা নিয়ে আমরা কোনো বক্তব্য এখনো শুনিনি। ইন্ডিয়ান গণমাধ্যমে কিন্তু ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং নেই এক্স্যাক্টলি যে এই প্রজেক্ট গুলোর কি স্টেটে আছে এবং আমাদের এটার সঙ্গে কতটা স্টেক জড়িত, ইকোনমিক্যালি এটার সঙ্গে কতটা স্টেক জড়িত, নাকি আমরা পুরোটাই ছেড়ে দিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই রাখাইনে ঢুকতে পারে, তার আরাকান আর্মির সঙ্গে এই ধরনের একটা মিলিটারি অপারেশন করতে পারে মিয়ানমার মিলিটারি হুন্টার সঙ্গে, তাহলে হয়তো আমাদের যে ইন্টারেস্ট গুলো ওখানে আছে রাখাইন স্টেটে, ইকোনমিক ইন্টারেস্ট গুলো, সেগুলো প্রোটেক্টেড হবে। এগুলো এখনো নট ভেরি ক্লিয়ার, কেন কিনা ইন্ডিয়ার তরফ থেকে আমরা কিছুই জানতে অফিসিয়াল পারছি না। কিছু নেই। কোনো ফর্মাল কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা জানতে পারছি না যার ভিত্তিতে আমরা কিছু ডেফিনেট বলতে পারবো বা ইন্টারপ্রেট করতে পারবো। জি, চন্দ্রনন্দী, আপনি মানে আপনার খবরেই জানি যে কিছু ডেফিনেটলি আপনি ক্লেম করছেন। সেটা একটু আসি যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিয়ে আপনার একটা অবজারভেশন বা আপনার লেখা আছে। আপনি বলছেন যে তিনি যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিউ ইয়র্কে ছিলেন, রজার রহমান নামে একটা ফেসবুক তিনি চালাতেন, বা সেই নামে তার মাস্ক বা গোপন একটা মানে তার একটা পরিচয়, তিনি সেই পরিচয়ে পরিচিত হতেন। আহ, সেটি আপনি বলছেন। আপনি দাবি করছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেও আপনি বিভিন্ন সময় বলেছেন, কিন্তু তিনি একদম সরাসরি অস্বীকার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি বাংলাদেশেরই শুধুমাত্র নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক নন। আপনি কিভাবে, আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক? দেখুন, তথ্য প্রমাণ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে উনি প্রায় 20 বছরের ওপরে হয়ে গেল উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। উনি হয়তো বাংলাদেশে আসেন মাঝে মাঝে, আম, কিন্তু আমি এইটুকু তথ্য যেটা আমরা বার করতে পেরেছি সেটা হচ্ছে ওনার স্ত্রী নুরুন নাহার রহমান, উনি বাংলাদেশে ওখানে ওনার ভোটিং রাইটস আছে। উনি 2017-তে উনি রেজিস্টার করেন অ্যাজ এ ভোটার, আর তা আবার ডেমোক্রেটিক পার্টির মেম্বার হয়ে। তো তার মানে হচ্ছে যে ওনার যে স্ত্রী, উনি একজন মার্কিনী নাগরিক এখন। আহ, হ্যাঁ, এখন এটা আমরা দেখতে পারি যে মিস্টার খলিলুর রহমান হয়তো উনি নাগরিকত্ব নেননি, কিন্তু ওনার যে পাসপোর্টস গুলো আছে উনি ওখানে কনসিস্টেন্টলি ওনার কানেক্টিকেটের যে পার্টিকুলার অ্যাড্রেসটা ওটাই দিয়েছেন, ওটাকে ওনার অ্যাড্রেস হিসেবে। তো আমাদের যেটা আহ, আমাদের যেটা তথ্য বলবো বা ডকুমেন্টারি এভিডেন্স বলবো, সেই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে তো অবভিয়াসলি, আমার কাছে এতদিন যদি ওনার মার্কিনী পাসপোর্ট থাকতো আমি হয়তো সেটাকে মিডিয়াতে বা আমাদের ইয়েতে সেটা নিয়ে লেখালেখি করতাম। বাট আমার মনে হয় যে দের ইজ সামথিং রং দেয়ার। উনি 26 বছর ধরে ওখানে আছেন, উনি নিশ্চয়ই ওনার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারও আছে, কেন কি না ওনাকে যখন ওখানে থাকতে হয় তাহলে ওনাকে ট্যাক্সও পে করতে হয়। সেই ট্যাক্স যখন পে করতে হয় তখন সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিতে হয়, সেটা ওনার স্ত্রীকেও দিতে হয়, ওনাকেও দিতে সেটি হয়। তো গ্রিন কার্ড আচ্ছা, থাকলেই হয়, মানে সেটি তো নাগরিকত্ব থাকবার প্রয়োজনীয়তা নেই। নিশ্চয়ই নাগরিকত্ব থাকার প্রয়োজন নেই। আমি যখন ছিলাম আমি স্টুডেন্ট ভিসায় ছিলাম, তো আমারও সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল। তো
তো তার মানে না যে আমি মানে নাগরিকত্ব ছিল। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে উনি যাওয়ার পর ওনার বোন সেলিন রহমান ডিম্যাটিও ডিম্যাটিও নামটা যোগ হয়েছে পদবী হিসেবে। উনি একজন হোয়াইট আমেরিকানকে বিয়ে করেছেন। তো হয়তো তার ভিত্তিতে উনি নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু উনি হচ্ছেন খলিলুর রহমানের বোন। এজে অনেকটা ডিফারেন্স আছে, কিন্তু তাহলে আমরা বুঝতে পারি একটা জিনিস যে খলিলুর রহমানের বোন সেলিন রহমান ডি ম্যাটিও বাংলাদেশ থেকে যখন গেছেন, তাহলে ওনাকে নিশ্চয় কেউ একটা স্পন্সর করেছিল এই সময়। তো সেই স্পন্সরিং ইন্ডিভিজুয়ালটি কে? সেই স্পন্সরিং ইন্ডিভিজুয়াল কিন্তু একজন নাগরিককেই হতে হয়। তো আহ, 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 তার ভিত্তিতেই কিন্তু উনি নাগরিকত্ব পেয়েছেন ওখানে যাওয়ার পরে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো সেটা কি মিস্টার খলিলুর রহমান হিমসেলফ? কেননা আমাদের তো তার কোনো রেকর্ড হাজবেন্ডও হতে নেই। পারেন। উনি তো বিয়ে করেছেন অবভিয়াসলি। হ্যাঁ, মানে সে উনি তো বিয়ের হোয়াইট আগেই হতে আমেরিকানকে, পারে যে তার জন্য মানে তাকে স্পন্সর করছেন, হতে পারে। না, বিয়ে করার পরে হ্যাঁ উনি সিটিজেন হয়ে গিয়ে থাকতে পারেন, কিন্তু ওনাকে নিয়ে গিয়েছিলেন কে হুম। অ্যাজ এ স্পন্সরিং অথরিটি ইন দ্য ফার্স্ট প্লেস? উনি গেলেন যখন ওখানে, তখন নিশ্চয়ই খলিলুর রহমান সাহেবের সাপোর্টে ফিনান্সিয়াল সাপোর্ট নাও হয়ে থাকতে পারে। সেই সাপোর্টে একটা ফ্যামিলিয়াল টায়ার হিসেবে তো গেছেন ওখানে। তো সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে যে মিস্টার খলিলুর রহমান কতটুকু, উনি ক্যাটেগরি করে বলেছেন সেদিন যে ওনার কাছে মার্কিনী পাসপোর্ট নেই, উনি মার্কিনী সিটিজেনশিপ না। কিন্তু ক্যান উই রিয়েলি বিলিভ দ্যাট? সেই জন্য আমার মনে হয় যে এই ইনকোয়ারিটা বা একটা যে অনেক গণমাধ্যমে বলা হচ্ছে যে হি শুড মেক এ ক্লিন, মানে কিছু কমপ্লিট একটা আহ, উম, আহ, বক্তব্য উনি দিতে পারেন আর কি ওনার সিটিজেনশিপ নিয়ে, যেখানে কমপ্লিট ক্ল্যারিটি থাকবে, কোনো অ্যাম্বিগুইটি থাকবে না আর কি। আহ, মানে উনি তো কুড়ি চেক করারও বছরের সুযোগ ওপরেও, আছে, এটা তো চেক করারও নিশ্চয়ই সুযোগ নিশ্চয়ই আছে। জি। তার নিশ্চয়ই মানে 20 তদন্ত বছরের এখন উপরে পর্যন্ত আপনার কাছে যে তথ্য, তাতে এটি নিশ্চিত করে বলার সুযোগ নাই যে তিনি, বা তিনি যেটি স্বীকার বা তিনি যেটি বলছেন যে আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নাই, পাসপোর্ট নাই, সেটিকে চ্যালেঞ্জ করার মতো আমাদের বা আপনার কাছে কোনো তথ্য নাই। at least not yet. ওকে, তাহলে এটা মানে এখানে যে তাকে স্পষ্টত তিনি এটি যেহেতু এটা বলছেন, এটি বলবার সেই জায়গাটি এখনো পর্যন্ত নাই। আর একটু আসি আপনার কাছে যে আপনি যেহেতু খোঁজ খবর রাখেন, এই জন্যই জানতে চাওয়া যে বিমস্টেকের নৈশভোজে খলিলুর রহমানের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তার পরেই হইলেন, তার সাথে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে একটা বৈঠক হলো। কি হয়েছিল সেখানে, সেই বিষয়ে কি আপনি বলতে পারেন? আমার মনে হচ্ছে যে প্রাইমারিলি এটা একটা আইস ব্রেকার ছিল। কেন কিনা 8 মাস পরে আর কি দুটো দেশের তরফ থেকে দুজন পলিটিক্যাল লিডার মিট করছেন। তো স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের তরফ থেকে এটা ইয়ে করা হলো। যখন মিস্টার দোভাল যাচ্ছেন, তখনও কিন্তু মিস্টার খলিলুর রহমান আমার মনে হয় অফিসিয়ালি ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ ওনাকে দেওয়া হয়নি। 4 তারিখে মিটিং হয়েছিল, আপনার খেয়াল থাকবে, 4th of April। আর 9th of April কিন্তু মিস্টার খলিলুর রহমানকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো আর কি। তো ওখানে গিয়ে হয়তো বাংলাদেশের যে ডেলিগেশন ছিল তাদের হয়তো স্ট্রাইক করে থাকবে যে খলিলুর রহমান সাহেবের অফিসিয়াল স্টেটাসটাকে যদি বাড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, তাহলে এক পার কথা বলার যে জায়গাটা সেটা তৈরি হবে। এটার থেকে বোঝা যায় যে হয়তো একটা অ্যাটেম্প্ট বাংলাদেশের তরফ থেকে ছিল এনগেজ করার জন্য ইন্ডিয়ার সঙ্গে। আর সেদিন এনগেজমেন্ট হয়েছিল, আর কিছু কিছু ইস্যু নিয়ে ডিসকাশনও হয়েছিল। কিন্তু সেই ইস্যুগুলো কি ফুলফিল করা হয়েছে? আমরা দেখলাম যে বাংলাদেশের তরফ থেকে, ইন্ডিয়ার তরফ থেকে পাল্টা স্টেপস নেওয়া হয়েছে আর কি, রিটালিটারি স্টেপস নেওয়া হয়েছে কমার্শিয়াল গ্রাউন্ডে আর কি, ট্রেড আর কমার্সে। তো সেগুলো হয়েছে। সিকিউরিটি লেভেলে এখনো অনেকগুলো কনসার্নস আছে ইন্ডিয়ার, বাংলাদেশেরও নিশ্চয়ই সেই ধরনের কনসার্নস আছে।
কিন্তু যেই ধরনের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস একসময় ছিল বাংলাদেশে অগস্ট 5-এর পর, সেটা কিন্তু অনেকটাই ফল করেছে। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেই লেভেলের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস ছিল, সেই লেভেলের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস কিন্তু এখনো পাবলিকলি আর দেখা যাচ্ছে না আর কি। তো সেই জায়গাটা, আশা করি যে সেই জায়গাটা আর নষ্ট না হয়। আশা করি যে যে রিটালিয়েটরি স্টেপস গুলো নিয়েছে ট্রেড আর কমার্সের সাইডে আর কি, অন দ্যাট পার্টিকুলার ফ্রন্ট, সেগুলো একটা জায়গায় আছে, সেগুলোকে রিভার্স করা যেতে পারে আমার মনে হয়। বাট খলিলুর রহমান সাহেবের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে আসা ওনাকে অনেকগুলো লিভারেজ দেয় আর কি। উনি নানান ধরনের পাওয়ার্স যারা আছে তাদের অফিসিয়ালদের সঙ্গে একই লেভেলে কথা বলতে পারেন। উনি তো শুধু হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গিয়া ইস্যুস সেটা না আর কি, উনার তো উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও। উনি আবার একটা ছোট্ট কমিটি হেড করছে যেটা বাংলাদেশের স্টারলিংকে নিয়ে আসবে আর কি, যেটারও আর একটা সিকিউরিটি ইমপ্লিকেশন আছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে। তো তো এই জায়গাটাকে এখন মিস্টার খলিলুর রহমান কতটুকু ধরে রাখতে পারবেন, যেই ইস্যুস গুলো ওনার সামনে আছে, রাখাইনে যদি মিলিটারি অপারেশন হয়, বা তার বাইরে, রাখাইনের বাইরে অন্যান্য জায়গায় যখন যদি মিলিটারি অপারেশন হয়, তখন কি ধরনের পজিশন হবে মিস্টার খলিলুর রহমানের, পার্টিকুলারলি আর বাংলাদেশে। একটা প্রবলেম যেটা অলরেডি দেখা দিয়েছে সেটা হচ্ছে মিস্টার খলিলুর রহমান আর আর্মি চিফের মধ্যে, সেটা ভেরি ভেরি ক্লিয়ার। এর মধ্যে কোনো অ্যাবসলিউটলি কোনো অ্যাম্বিগুইটি থাকা উচিত না কারোরই, যে তাদের তাদের মধ্যে প্রবলেম নেই, প্রবলেম আছে। আর সেই প্রবলেমটা অনেকটাই হচ্ছে যে টেরিটরি। মিস্টার খলিলুর রহমান চেয়েছিলেন একটা সেক্রেটারিয়েট করবেন উনি, যেখানে 20-25 জন ব্রিগেডিয়ার আর কর্নেলস থাকবেন। সেটা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান একেবারে খুব ফার্মলি সেই জিনিসটাতে না বলে দিয়েছেন। তো এটাই হচ্ছে কিন্তু, এর থেকেই ফ্রিকশনটা শুরু হয় দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে। এর থেকেই মনে হয় একটা টার্ফ টার্ফ নিয়ে একটা প্রবলেম হচ্ছে ওখানে। এতদিন জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াজ দ্য ফাইনাল অথরিটি অ্যাজ ফার অ্যাজ এক্সটার্নাল আর ইন্টারনাল সিকিউরিটি দুটোই, দুটোর ইয়েতে। এখন মিস্টার খলিলুর রহমান চলে আসাতে উনি এক্সটার্নাল সিকিউরিটিটা সার্টেনলি দেখছেন, ইন্টারনাল সিকিউরিটির জন্য আরেকজন লেফটেন্যান্ট গভর্নর আছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন আব্দুল হাফিজ। উনি আর কি হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করেন, অ্যালং উইথ হোমের যে উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আর কি, জাহাঙ্গীর চৌধুরী, আলম চৌধুরী। তো এই জিনিসগুলো একটা জায়গায় এসে ওই টার্ফ ওয়ারের মতন হয়ে গিয়েছিল আর কি। তো সেই টার্ফ ওয়ারটা এখনো চলছে। সেই টার্ফ ওয়ারটা হয়তো জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, হিউম্যানিটেরিয়ান করিডোরের উপর দিয়ে যে ডিফারেন্সেস গুলো দেখতে পাচ্ছি, সেই টার্ফ ওয়ারটারই কিন্তু এক ধরনের এখানে এক্সটেনশন। প্রসঙ্গত বলি, এইরকম খবরও আসলো যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরে যেতে হচ্ছে, তার জায়গায় আরেকজন স্থলাভিষিক্ত হচ্ছেন, জেনারেল কামরুলকে বসানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, এরকম একটা গুঞ্জন আমরা শুনেছি। সেই মানে জেনারেল ওয়াকার পদে থাকছেন, আপনার বিশ্লেষণ কি বলে বা আপনার সূত্র কি বলে, নাকি তিনি তাকে পদ থেকে সরে যেতে হবে সামনে? আমার মনে হচ্ছে জেনারেল ওয়াকার এখন, ওয়াকারুজ্জামান এখন টোটাল কমান্ডে আছেন। নহলে আমরা দুদিন আগের যে দরবার হলো, সেখানে যেই ধরনের স্ট্রং কথাবার্তা উনি বললেন, সেটা কিন্তু ওই ধরনের সাপোর্ট বা ওই ধরনের ব্যাকআপ যদি না থাকতো উইদিন দ্য আর্মি, তাহলে হয়তো সেই পজিশনে উনি থাকতে পারতেন না। যেটা জানা গিয়েছে আর কি, যে মে মাসের 11 তারিখে জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অফিসিয়াল ভিজিটের জন্য যাওয়ার ছিল আর কি। সেটা ক্যান্সেল করিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস। তারপরে ঘটতে শুরু করলো একের পর এক ইভেন্ট, যেগুলো আমরা জানতে পেরেছিলাম আর কি। 11:15 সময় সকালে সেদিন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান কিন্তু ছুটে গিয়েছিলেন মার্কিনী চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জেকবসনের সঙ্গে দেখা করতে। প্রায় 2 ঘন্টা দেখা হয়েছিল আর কি। আর সেটা উনি গিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামানের পারমিশন ছাড়া। তো ওটার থেকেই কিন্তু ওই ফ্রিকশনটা শুরু হয় আর্মির মধ্যে।
আর যে ফ্রিকশনটা পুরোপুরি একটা ডিভাইডের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এদিকে কিন্তু জেনারেল কামরুল হাসান মার্কিনীদের সঙ্গে কথাবার্তা, জেনারেল ওনার অফিসটা কিন্তু আর্ম ফোর্সেস ডিভিশনটা কিন্তু চিফ অ্যাডভাইজারের অফিসের আন্ডারে আসে, ওনার আয়ত্তের মধ্যে আসে। তো ওই ক্লিয়ার ডিভাইডটা আমরা দেখতে পাই আর কি। একদিকে পিএসও টু ইন এফডি, আর একদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। তো এই জিনিসটা হয়তো এখনো আছে, এই ডিভাইডটা কতদিনে আয়রন আউট হবে, কতদিনে এটা ঠিকঠাক হবে আমরা কেউ বলতে পারছি না। কেন কিনা যতদিন এই জিওপলিটিক্যাল ইস্যুস গুলো নিয়ে টানাপোড়া থাকবে বাংলাদেশে, এই ডিভাইডটা হয়তো বাংলাদেশ আর্মিকে একটা রেস্টিভ জায়গার মধ্যে রাখবে। তাতে মার্কিনী অবজেক্টিভস গুলো কতটুকু সফল হবে, বা বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটা কি ধরনের রূপ নেবে, সেটা বলা এখনই খুব টাফ। জি চন্দ্রনন্দী, একটু তারপর পর আবার শুনলাম জেনারেল, আমরা দেখলাম মানে ঘটনা পরম্পরা যদি বলি, সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধানের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হলো, সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা ছিলেন। এবং তারপর জেনারেল ওয়াকারের সেই অ্যাড্রেস অফিসিয়ালদের উদ্দেশ্যে তার দরবারে বক্তব্য দেয়া। তারপরে আমরা দেখলাম এই কথাটিও উঠলো যে ডক্টর ইউনুসের পদত্যাগের কথা ভাবছেন, এমনটি বললেন সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনিও এই বিষয়ে বললেন, তার সাথে দেখাও করে আসলেন। এই প্রসঙ্গেও একটা আলোচনা হলো। এই ডক্টর ইউনুসের পদত্যাগের কথা ভাবছেন, এই খবরটি আসলে কি বার্তা দেয়, কি ইঙ্গিত দেয়, এর কোনো প্রভাব দেখেন কিনা? আমার মনে হচ্ছে, দেখুন যে একটা জায়গায় তো এসছে যেখানে একটা প্রবলেম হয়েছে, কিন্তু আহ, আহ, উম, আহ, এটা আমাদের খুব ক্লিয়ারলি জেনে নিতে হবে আর কি, যে মোহাম্মদ ইউনূস উনি আম, খুব একটা যে সরল সিধা লোক তা না। উনিও বেশ আহ, বেশ বেশ বোঝেন এইসব জিনিসগুলো। তো উনি হয়তো চেষ্টা করছেন যে একটা লাস্ট ডিচ অ্যাটেম্পট আর কি, পলিটিক্যালি নিজেকে রিইনফোর্স করা। এই যে এনসিপির লোকজনরা গিয়েছিল, কিছু উপদেষ্টাও তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, যে ঠিক আছে আপনি রেজিগনেশন দেবেন না। এইটা হচ্ছে একটা ভেতরে লোকজনদের থেকে একটা অ্যাফার্মেশন নেওয়া, যে আপনি রিজাইন করবেন না। উনি করবেন না, এটা উই অল নো দ্যাট। উনি রিজাইন করলে তো পুরো মার্কিনী প্রজেক্টটাই কোল্যাপস করে যাবে। তো সেটাকে বাঁচাবার জন্যই কিন্তু ওনাকে থাকতেও হবে। এখন এই ফ্রিকশনটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা আমাদের দেখতে হবে আগামী দিনগুলোতে। যেটা আমি শুনতে পারছি সেটা হলো, এখনো আনকনফার্মড, কিন্তু তাও শোনা যাচ্ছে যে যেই প্রফেসর ইউনুসের যেই পজিশনটা এখন হবে, সেটা কিন্তু বেশ, হাউ ডু আই পুট ইট, একটা স্লাইট কনফ্রন্টেশনাল জায়গায় কিন্তু থাকবে এটা। কার সাথে? ওনারাও ছাড়বেন না। আর মানে এই জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। তো ওরা কিন্তু এই জায়গাটায় কিছু করবে না। তারা হয়তো তাদের পজিশনটাকে পারসিভ করছে যে তাদের পজিশনটাকে এইভাবে স্ট্রং করতে পারবে। তো আমাদের যে একটু আগেই বললাম যে আগামী দিনগুলো খুবই আনসার্টেন, একটা কন্টিনিউইং ইনস্টেবিলিটি। এই দুটো জিনিস আমরা হয়তো আগামী বেশ কিছুদিন দেখব, জি যদি না একটি সাইড অনেক বেশি স্ট্রং হয় আর সেই ধরনের পদক্ষেপ নেয়। জি শেষের দিকে চলে আসছি, আপনার কাছে একটু জিজ্ঞাসা করে, আপনি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গাটি বলছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে বলে বলেছেন সেনাপ্রধান, সেখানে একটু শুনতে চাই। এর আগে তিনি যখন কথা বলেছেন বা তার আগের বক্তব্যটা যখন, তখন তিনি বলেছিলেন যে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ কথাটার উপর জোর দিয়েছিলেন যে নির্বাচন হবে। এবারে আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথাটা শোনা যাচ্ছে না। এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও হয়ে গেছে, যেই দলটির আসলে শীর্ষ নেতারা বেশিরভাগই আপনার দেশে ভারতে রয়ে গেছেন। সেখানে কি ইনক্লুসিভ নির্বাচনের জায়গাটা তাহলে এখন বাদ হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে এটাও একটা টেস্টিং দ্য ওয়াটার্স এর মতন এক ধরনের প্রক্রিয়া আর কি। যেন ওয়াকারুজ্জামানের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে কি এই ইন্টারিম সরকার আদৌ এটাকে মানবে কিনা। উনি এখনো কিন্তু এমন কোনো স্টেপ নেননি ড্রাস্টিক স্টেপ। উনি কিন্তু এখনো ইন্টারিম সরকারকে লং রোপ দিয়ে রেখেছেন তার মধ্যেই অ্যাক্ট করার জন্য।
উনি কিন্তু আবারও ওনাদের খুব স্ট্রংলি রিমাইন্ড করিয়ে দিয়েছিলেন ওনার নিজের বক্তব্য যে উনি 1 বছর থেকে 18 মাসের মধ্যে ইলেকশন দেখতে চান। আর সেটা যদি উনি ডিসেম্বরে বলেন, তাহলে ডিসেম্বরে যদি ইলেকশন হয়, তাহলে জানুয়ারিতে একটি সরকার বাংলাদেশে হতে পারে। ওয়াকারুজ্জামান সাহেব যাই বলুন, এই পুরো জিনিসটার উপরে এই পুরো বাংলাদেশে ইলেকশন ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে না পরে হবে না আদৌ হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে অনলি অন ওয়ান ফ্যাক্টর। সেটা হচ্ছে আমেরিকান চাপটা কিরকম থাকে, আমেরিকান জিওপলিটিক্যাল অবজেক্টিভস বা জিওপলিটিক্যাল গোলস গুলো কতটুকু অ্যাচিভ হতে পারে কি পারে না। যেই জিওপলিটিক্যাল গোলস গুলো আমরা বুঝতে পারছি আনফোল্ড করবে রাখাইনে আর মিয়ানমারে, সেগুলো আগামী 7 মাসের মধ্যে সার্টেনলি সেই জিনিসগুলো র্যাপ আপ হবে না। তো আমরা ধরে নিতেই পারি যে ইলেকশন গুলো, জেনারেল ওয়াকার যাই বলুক আর কি, ইলেকশন কিন্তু ডিসেম্বরে করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এই পার্টিকুলার ইন্টারিম সরকারের জন্য। নির্বাচন কবে হবে সেটা আসলে আপনার কথা থেকে যদি একটু সামারি করে বুঝে, নির্বাচন কবে হবে সেটা মানে নির্ভর করছে আমেরিকা কি চায় বা তাদের একটা চাপের, তাদের সেই চাপের উপরেই মোস্ট সার্টেনলি এটা তো এই গোটা জিনিসটাই তো জিওপলিটিক্যাল। এটাও একটু এই জিওপলিটিক্যালের জায়গায় এটা একটু বুঝতে চাই যে এতদিন মানে আমরা যদি 24-এর নির্বাচনের আগে আগে সেই কথাগুলো আমেরিকার কাছ থেকে শুনি বারবার, মানে একবার দুইবার না কতবার যে তারা বলেছে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের কথা, সেটি যুক্তরাষ্ট্র আর বলছে না। অন্যদিকে ভারত তখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতো না, এখন ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। মানে উল্টে গেল কেন অবস্থান? তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ভারত আর কি চায় যে এখানে ওই জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা অ্যারাইজ করতে পারে, সেটা হয়তো ভারত চায় যে না হোক আর কি, রাইট? আমি জানি না সেটা কতটা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে অ্যালাইন করছে এই দুটো ভারতের পজিশন বা ভারত যা চায় আর কি। এখনো ভারত কিন্তু খোলাখুলি বলেনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসেন্স এখানে, তারপরে আরাকান আর্মিতে সঙ্গে যে সম্পর্কটা তৈরি হচ্ছে বাংলাদেশ আর্মির, আর তার সঙ্গে জড়িত যে মিলিটারি অপারেশন হতে পারে রাখাইনে, এগুলো নিয়ে কিন্তু ভারত এখনো অফিসিয়ালি কোনো কথা বলেনি। কিন্তু হ্যাঁ, ইলেকশনের কথা একটা বলেছে, আর সেটাতে ইনক্লুসিভ তো বলবেই, এটাই তো হচ্ছে ডিপ্লোমেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এক্সপোজড হয়েছে এখানে, যে 2023-এ গোটা বছরটা যদি আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলি, আর তারপরে অগস্ট 2024-এর পর কোনো উচ্চবাচ্যই না করি, তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই অনেকটা এক্সপোজড হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিং দ্য মোস্ট পাওয়ারফুল স্টেট, তাদের একটা জিওপলিটিক্যাল অবজেক্টিভ আছে ওখানে, সেটাকে অ্যাচিভ করার জন্য এই ধরনের স্ট্যান্ড যদি ওরা নেয়, তাতে হয়তো ওদের কিছু যায় আসে না আর কি। ওদের মেইন অবজেক্টিভটা যদি ফুলফিল হয়, দ্যাট ইজ হোয়াট ইজ গোইং টু স্যাটিসফাই দেম। তার মানে আসলে ভারত বা যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থে অবস্থান নিচ্ছে এবং স্বার্থে আবার অবস্থান পরিবর্তন করছে। দেখার বিষয় বাংলাদেশ আসলে নিজের স্বার্থে অবস্থান সামনে নিতে পারে কিনা। আপনিও বলছিলেন সামনে অনেক কিছু দেখার কথা। আমি শেষ জায়গায় একদম একটু প্রশ্ন করি, সম্প্রতি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করলো, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে, সেদিন থেকে দেখলাম বাংলাদেশে পুশিন শুরু হলো, এবং পুশিন একটা নিয়মিত মোটামুটি ঘটে টুকটাক মাত্রায়, কিন্তু বেশ ব্যাপক হারে মানে উল্লেখযোগ্য সংখ্যায় পুশিন হচ্ছে এবং ধারাবাহিকভাবে পুশিনটা হচ্ছে। ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, ভারতীয় মানে বাংলাদেশি নাগরিক আছেন, ভারতীয় আধার কার্ড আছে এমন ব্যক্তিদেরকেও সেই কার্ড রেখে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম খবর আমি দেখছিলাম, বিবিসি বাংলার খবরেও দেখছিলাম, এরকম একটু আগে দেখছিলাম। তো এটি কেন? এটির কি কোনো বিশেষ বার্তা আছে, কোনো উদ্দেশ্য আছে? আমার মনে হয় যে এটা আমাদের দেখতে হবে যে এই যে রোহিঙ্গাদের যে নিয়ে বাংলাদেশ থেকে ভারত থেকে নিয়ে মিয়ানমারের কোস্ট লাইনে রেখে আসা বা পুশিন করা, যেটা বলা হয় আর কি, এটা কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের একটা অর্ডার। সেই সুপ্রিম কোর্টের অর্ডারটা আমাদের দেখতে হবে। এখন সেটা নিয়ে বিতর্কিত হয়তো অনেকেই বলতে পারে যে জুডিশিয়ারি কিভাবে যারা এখানে এসে আশ্রয় নিয়েছে বা যাদের রাখা হয়েছে আর কি, তাদের যে দুরবস্থা, সেটা নিয়ে তো জুডিশিয়ারিকে আর একটু সেন্সিটিভলি এই জিনিসটাকে দেখা উচিত। আমরা হয়তো ভারত যে রেফিউজি কনভেনশনস গুলো আছে, ইন্টারন্যাশনাল রেফিউজি কনভেনশনস, তার সাইনেটারি না ভারত, তো সেটা একটা পজিশন স্টেটের হতে পারে, কিন্তু জুডিশিয়ারির সেই পজিশনটা হওয়াটা একটু আশ্চর্যজনক আমার লাগে আর কি।
কেন কিনা রিফিউজিসদেরও রাইটস আছে, যারা এখানে এসে যাদের রাখা হয়েছে আর কি, যারা এসে এখানে থাকছে, তাদের কি প্লাইট হতে পারে। একটা শব্দ আছে ফ্রেঞ্চ, রেফোমো, যে সেটা একটা প্রিন্সিপাল আছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিফিউজি স্টাডিজে, যে একটি স্টেটে যখন অন্য আরেকটি রাজ্যের লোকজন সেখানে আশ্রয় নিয়েছে, সেই সেই স্টেট এমন কিছু করতে পারে না যাতে কি তাদের ওখানে পাঠালে তাদের ক্ষতি হয় আর কি। তো সেই জিনিসটা ক্ষতি তো হতে পারেই। তো এই এই রিফর্মর যে প্রভিশনটা, সেটা ভায়োলেশন হচ্ছে। কিন্তু এখানে হয় কি, এখানে স্টেট সবসময় জিতে যায়, কেননা স্টেট বলে আমরা তো কোনো রিফিউজি কনভেনশনে সই করিনি, তো আমার জন্য এগুলো অ্যাপ্লিকেবল না। এই ধরনের পজিশন হয়তো, মানে এই ধরনের পজিশনই হয়তো ভারত নিচ্ছে এখন। আপনি একটা আইনগত দিক বলছেন যে যেই দিকটা নিয়ে ভারত একটা মানে তারা যে ঠিক করছে সেটি তারা দেখাতে পারবে, কিন্তু এই সময়ে আমি একটু এটাও জানতে চাচ্ছি যে এই যে সময়ে এভাবে করে ঠেলে দেওয়ার জায়গা শুরু হয়ে গেছে বা ব্যাপকভাবে পাঠানো হচ্ছে, এটি কোনো বিশেষ বার্তা কি দেয় বা বিশেষ কি কোনো উদ্দেশ্য আছে? দেখুন, ইন্টারপ্রেট করা যায়, আমিও সেভাবেই দেখেছিলাম ব্যাপারটা, যে একটা চাপ সৃষ্টি করা বাংলাদেশের ওপরে, যেখানে অলরেডি আরাকান থেকে এখনো কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তখন যদি আবার আরো রোহিঙ্গাদের ওখানে পাঠানো হয়, যারা এখানে ছিল, খুব বেশি সংখ্যার না, ভারতে মাত্র 22,000 আছে, কিন্তু যাই হোক, সেটা যদি ইয়ে করা হয়, তাহলে বলা হবে যে রোহিঙ্গারা তো বাংলাদেশে, যারা রোহিঙ্গারা আছে বাংলাদেশে, তাদের পাঠানোটা তো একেবারে ঠিক না, কেননা রোহিঙ্গারা তো পারসিকিউটেড এখনো হচ্ছে আরাকান, রাখাইনে। তাহলে ওইটা হচ্ছে যে সেই চাপটা অনেকটা বাংলাদেশের উপরে পড়ছে গিয়ে আর কি, বা বাংলাদেশের এই সরকারের উপরে পড়ছে, যে তাহলে আপনারা তো রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলছেন, তাহলে কি আমরা বলতে, মানে তাহলে কি এটা এই দাঁড়াচ্ছে যে আপনারা রোহিঙ্গাদের একটা জায়গা থেকে, যেখানে ওরা রিফিউজির মতন থাকে, খুব পুয়ার কন্ডিশনসে থাকে, সেখান থেকে আপনারা তাদের ওখানে পাঠাচ্ছেন, যেখানে আবার ভায়োলেন্স ফেস করতে হচ্ছে ওদের। তাহলে তো এই জিনিসটা কোনোভাবেই, এই রোহিঙ্গাদের যদি সেই করিডোরের দিয়ে পাঠাতে চান আপনারা, তাহলে সেটা কার্যকরী হবে না আর কি, সেটাও হতে পারে। জি, আমি মানে শেষ করতে পারছি না, আর একটা শেষ প্রশ্ন করতেই হবে যে এই প্লিজ, উই হ্যাভ টু গো নাও। হ্যাঁ, এই চাপটা কি আসলে সরকারের উপরে যাওয়ার আর কোনো উপায় নাই? ধরেন ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্য নিয়ে আপনিও বলছিলেন, বাণিজ্য নিয়ে যে ক্রাইসিসগুলো চলছে বা বন্ধ করার যে ব্যাপারগুলো চলছে, ভিসা বন্ধ, সেগুলো তো আসলে মানুষকেও এফেক্ট করে। সরাসরি সরকারকে চাপ দেওয়ার আর কোনো উপায় নেই মানুষকে এফেক্ট না করে। আমার মনে হয় সবকিছুই ক্ষেত্রে এই মানুষকে এফেক্ট করবে। যা আপনি যদি এখন বড় মাত্রায় যেই ট্রেডের যে পয়েন্টস গুলো আছে, ওভারল্যান্ড ট্রেডের ভারত আর বাংলাদেশের মধ্যে, সেখানে তো এফেক্ট করবে। যারা ট্রাকার্স আছে তাদের এফেক্ট করবে, যারা সাপ্লায়ার্স আছে ইন্ডিয়াতে তাদের এফেক্ট করবে, যারা বাংলাদেশে আছে তাদের এফেক্ট করবে। এক্স্যাক্টলি এটাই হলো অবজেক্টিভ। যারা ইম্প্যাক্টেড হচ্ছে, এক্সপোর্টার্সরা দুদিকেই আর কি, তাদের যদি ইম্প্যাক্ট করে, তখনই কিন্তু সেই চাপটা ওই পার্টিকুলার স্টেটের জন্য হবে। ট্রান্সশিপমেন্টের ব্যাপারে যদি আপনারা দেখেন এইটা, তারপরে এখন যে ভারত একটা রেসিপ্রোকাল স্টেপ নিল আর কি, ইম্পোর্টস বন্ধ করে দেওয়া আর কি, সেটা তো বাংলাদেশে যারা সাপ্লায়ার্স আছে তাদের ইম্প্যাক্টটা করছে আর কি। তো তাদের তরফ থেকে যখন ওই প্রবলেম গুলো দেখা যাবে, তখনই কিন্তু সেই প্রবলেম গুলো ইম্প্যাক্ট করবে পলিটিক্যালি ওই পার্টিকুলার রাজ্যের পলিটিক্যাল ডিসপেন্সেশনের ওপরে। ভারতে এটা খুব একটা ইম্প্যাক্ট করবে না, কেন কিনা একটা বড় রাজ্য, বড় স্টেট, আরো অন্যান্য প্রবলেম আছে। এইটা একটা কিছু অল্প সংখ্যক যারা ইম্পোর্টার্স আছে বা এক্সপোর্টার্স আছে তাদের এফেক্ট করতে পারে। তো ইট ইজ নট গোয়িং টু হার্ট, মানে ইন্ডিয়ার যারা বিজনেসম্যানরা আছে তাদের অতটা ইম্প্যাক্ট করবে না, যতটা কি বাংলাদেশে হয়তো করতে পারে আর কি। জি, জি, চন্দন নন্দী, অনেক ধন্যবাদ আপনাকে। নানান রকম বিশ্লেষণ আছে, বিশ্লেষণের নানান রকম আঙ্গিক আছে। ভারতের গণমাধ্যম, ভারত আপনার, বিশেষ করে যেহেতু আপনি বিশেষ করে বাংলাদেশ নিয়ে সাংবাদিকতা করেন, সেনাবাহিনীর বিষয়টা বিশেষভাবে গুরুত্ব পায় আপনাদের সাংবাদিকতায়, আপনার সাংবাদিকতায়, সেহেতু একটু আপনার বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেই আজকের আপনার বিশ্লেষণগুলো জানবার সুযোগ হলো। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চন্দন নন্দী, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।